রাতের খাবার খেয়ে বিছানায় আসার পর আমি ভয়ে ভয়ে থাকি। কখন না জানি সোহাগ আমার ভিতরে ভিতরে কি চলছে সেটা টের পেয়ে যায়। এমনিতেই সারাদিনের কাজের পর শরীর ছেড়ে দেয়, ঘুম চলে আসে, কিন্তু এটা ওটা ভাবতে গেলেই দুটো চোখে আর ঘুম আসে না। সোহাগের সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের অনেক দিন পরে আমাকে সোহাগ তাদের বাড়িতে নিয়ে গেছে। সোহাগের ইটের ব্যবসা, 2টা ইট খোলা আছে। আমার শাশুড়ি সহ আমরা 3 যা সবাই একসাথে এক বাড়িতেই থাকি। আমি সবার ছোট যা, বড় ভাসুরের টিনের ব্যবসা, আর মেজ ভাসুর সিঙ্গাপুরে একটা খাবারের দোকানের ম্যানেজার। মেজ ভাবি আর তার একটা 6 বছরের ছেলে দেশেই থাকেন আমাদের সাথেই। মেজ ভাই দেশে আসেন বছর দেড়েক পর পর। আমি বাড়িতে আসার পর থেকেই দেখি মেজ ভাবির মুখ কালো হয়ে থাকে সব সময়। বড় ভাবি ভালো করে কথা বললেও উনি খুব একটা ভালো করে কথা বলে না আমার সাথে। বললেও কিছুটা খোঁচা দিয়ে বা নেগেটিভ ইঙ্গিতে বলেন। আমি প্রথম প্রথম ব্যাপারটা এত পাত্তা দিই না, পরে ভালোভাবে খেয়াল করলাম কেন এমন করেন উনি। এ বাড়িতে সবার সাথেই সবার বন্ডিং অনেক স্ট্রং, কিন্তু সোহাগ আর মেজ ভাবির একটু বেশিই মিল। দেওর ভাবির সম্পর্ক নর্মালি যেমন হওয়া উচিত তার চেয়েও বেশি। এই যেমন ভাবি কোনো কাজ করলে সোহাগ সামনে থাকলে কাজে হেল্প করে, ও এটা ওটা আগিয়ে দেয়। সামনে অন্য কেউ থাকলেও মেজ ভাবি সোহাগকেই বলে আগিয়ে দিতে। সেদিন যেমন ভাবি তালের পিঠা বানাবে বলে তাল চিপতেছে, 2 হাতই আটকা। আমি চাল বাছতেছিলাম পাশেই। সোহাগকে দেখে ভাবি বলল, এই সোহাগ, আসো তো একটু এদিকটাই। সোহাগ বলল, কি করতে হবে বলো? আমার তাড়াতাড়ি যেতে হবে, কাজ আছে। হয়তো সোহাগ আমি আছি দেখি এরকমভাবে কথা বলছেন ভাবির সাথে। সে যাই হোক, মেজ ভাবি বলল, কি আর করতে বলবো, এখন তো তোমার বউ আছে, ওকেই তো সব করে দাও। সোহাগ কিছুটা বিব্রত বোধ করলো, মুখে কিছু বলার আগেই ভাবি বলল, কপালে চুলগুলো চোখে আসছে মুখে আসছে, একটু সরিয়ে দাও তো। সোহাগও তাই করলো। সোহাগ চলে গেলে আমি ভাবিকে বললাম, মেজ ভাবি, আমি তো পাশেই ছিলাম, আমাকে বললেই পারতে, ও কি আর এসব পারে? বলে হাসলাম। ভাবি আমাকে বলে উঠল, ওর এসব করা অভ্যেস আছে বলেই ও আমায় করে দেয়। ভাবির কথা শুনে আমার মনে মনে অনেক কিছু আসলেও আমি মনকে বোঝাই, ভাবিরা মায়ের মতন, ছোট দেবর করতেই পড়ে, এত ভাবার কি আছে? তাছাড়া মেজ ভাই থাকে না, ভাবির তো অনেক কষ্ট। মানুষটা টাকা পয়সা ইনকামের জন্য কত কষ্ট করে দূরে গিয়ে থাকেন। ছি, আজকাল আমার মন মেজাজ চিন্তা ভাবনা কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। এসব বলে নিজের ওপরেই রাগ করছিলাম। পরদিন সকালে সবাই নাস্তার টেবিলে, মেজ ভাবি নেই সবার মাঝে। শাশুড়ি মা জিজ্ঞেস করলো আমাকে, মেজ বউ কোথায়? খাবার টেবিলে যে আসলো না, শরীর টরীর খারাপ নাকি? আমি বললাম, মা আমি ভাবিকে ডেকে আনছি। সোহাগ সাথে সাথে বলল, তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। সোহাগ ডাকতে গেল ভাবিকে। আমার মন আবার উল্টো পাল্টা ভাবছে, পিছন পিছন আমিও গেলাম। মেজ ভাবির ঘরের সামনে যেতেই দেখি দরজা বন্ধ। মেজ ভাবির দরজার কাছে যেতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এমন কেন হচ্ছে আমার? এ কি, দরজাটা তো বাহির থেকে চাপানো। দরজায় হাত রাখতেই খুলে গেল। ঘরের ভিতর কেউ নেই। তাহলে মেজ ভাবি কোথায় গেল? সোহাগই বা কোথায়? বাড়ির আশপাশটা একটু খুঁজে দেখতে গিয়ে দেখলাম আমাদের বাঁধানো একটা পুকুর আছে, ওখানে সিঁড়িতে মেজ ভাবি আর সোহাগ বসে আছে। কি জানি কি নিয়ে ওরা কথা বলছে। আমি আবার দূর থেকে কথা বলা আন্দাজ করতে পারি না। দুজনের মুখই বেশ বিষণ্ণ। আমি ওদের কাছে যেতেই কথা থেমে গেল। কাছে যেতেই মেজ ভাবি বলল, ছোট, তুই এখানে কি করিস? সোহাগও বলল, তুমি আবার খাবার টেবিল রেখে উঠে আসতে গেলে কেন? না, আসলে অনেকক্ষণ হলো তো, তাই আম্মা পাঠালো। মেজ ভাবির ঘর হয়ে এখানে আসলাম। মেজ ভাবিকে বললাম, ভাবি কি হয়েছে? কোনো সমস্যা? শরীর ঠিক আছে তো? মেজ ভাইয়ার সাথে কথা বলেছেন? কবে আসবেন বলেছেন কিছু? ভাবি আমাকে বিরক্ত স্বরে উত্তর দিল, আমার আবার শরীর, সব ঠিকই আছে। এই বলে ভাবি আমাকে আর সোহাকে পুকুর ঘাটে রেখে চলে গেল।
আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তবে এটুকু বুঝলাম, আমি এখানে আসায় দুজনেই খুব বিরক্ত হয়েছে। সোহাগ চুপচাপ বসে কি জানি ভাবছে। আমি পাশে গিয়ে বসলাম, বললাম, কি হয়েছে? ও বলল, কই কিছু হয়নি তো। সোহাগকে বললাম, তুমি মেজো ভাবির অনেক টেক কেয়ার করো তাই না? সোহাগ সাথে সাথে তেলে বেগুনে রেগে গেল। আমার সাথে কেমন করে যেন কথা বলতে লাগলো। এক নাগাড়ে কতগুলো কথা আমাকে শোনালো। এখানে টেক কেয়ারের কি দেখলে? বেশি বুঝতে যাইও না। তোমাদের মহিলাদের এই একটাই সমস্যা, খালি বেশি বোঝো। যাও গিয়ে নিজের কাজ করো। আছো তো শুধু ঢ্যাং ঢ্যাং করে সারাদিন ঘোড়ার মাঝে। আমি কোনো কথা বললাম না, খালি শুনলাম। সোহাগ চলে গেল বাজারের দিকে। আমি বাড়ির বাহিরে কোথাও যাই না, আমি আমার মতন থাকি। তাহলে ঢ্যাং ঢ্যাং করে ঘুরলাম কই? রাতের খাবার টেবিলে মেজো ভাবি আসলেও কারোর সাথে তেমন একটা কথা বলছেন না উনি। আম্মা ওনাকে জিজ্ঞেস করলো আমার মেজো ভাসুরের কথা, যে কবে আসবে, কিছু বলেছে কিনা, এতটুকুই। রান্নাঘরের সব কাজ আমি আর বড় ভাবি মিলেই রাতে করি। রান্নাঘর গোছাতে গোছাতে এটা ওটা মাথায় আসছে আমার। ভালো লাগছে না পুরো ব্যাপারটা। নিজের স্বামী এরকম ব্যবহার দেখতে কোনো বউয়েরই ভালো লাগার কথা নয়। খারাপ কিছু ভাবতেও চাইছি না, কিন্তু না ভেবেও পারছি না। বিষয়টা কারোর সাথে শেয়ার করা দরকার। এ বাড়িতে কাউকে করা যাবে না। ঘরে আসতে আসতে একটু সময় লেগে গেল আমার। ঘরের চৌখাটে পা রেখেই শুনি সোহাগ বিছানায় শুয়ে শুয়ে মেজো ভাবির সাথে ফোনে কথা বলছে। আমি জলের জগ হাতে ঠের দাঁড়িয়ে রইলাম, এক পা নড়চড়ও করলাম না। আমার উপস্থিতি সোহাগ টের পায়নি এখনো। চুপচাপ দাঁড়িয়েই রইলাম আমি। মেজো ভাবি সোহাগকে ফোনের ওপাশ থেকে কি বলছে আমি জানি না, তবে সোহাগের উত্তর দেওয়া কথাগুলো কলিজায় এসে লাগছে আমার। সোহাগ বলছে, তাড়াতাড়ি বাচ্চা নিলে কেমন হয়? ও তাহলে বাপের বাড়িতে আসা যাওয়াতে থাকবে ঘন ঘন। তাছাড়া বাচ্চাটা হলে ও বাচ্চা নিয়েই সবসময় ব্যস্ত থাকবে, সময় পার করবে। আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। স্বামী স্ত্রী দুজনের ভালোবাসার পরিশ্রান্ত ফসল একটা সন্তান, অথচ সোহাগ কি ছক আঁকছে এই সন্তানকে পৃথিবীতে আসা নিয়ে, শুধুমাত্র আমাকে ব্যস্ত রাখতে। আমি তাহলে এখন গলার কাঁটার মতো অনেকটাই। চোখ বেয়ে জল পড়ছে, চিৎকার করে কাঁদারও সুযোগ নেই। সেই রাতে সোহাগ আমার সাথে খুব নরমভাবে কথা বলল, ভালোবাসা দেখাচ্ছিল অনেক। বারবার বলছে, বউ অনেক দিন তো হলো আমাদের, তাই না? আমি বললাম, কিসের অনেক দিন? সোহাগ বলল, আরে বোঝো না, এসব তো বউরাই আগে বলে, তুমি জানি কেমন। এবার আমাদের মাঝে কেউ একজন আসুক, আমার খুব বাবা ডাক শুনতে ইচ্ছে করে। সোহাগের এই অভিনয় দেখে এই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছে। কি হচ্ছে, কেন হচ্ছে এসব? বারবার জবাব চাইছিলাম উপরওয়ালার কাছে। আমি তো জ্ঞানত কোনো অন্যায় অপরাধ বা কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন হলো? বাবা মায়ের পছন্দে বিয়ে করলাম, সবাই জানে আমার কপাল গুণে বিয়ে হয়েছে। ভালো বর, ভালো ঘর, ভরা সংসার, ভর দেখতেও উঁচা লম্বা, সুন্দর গড়ন, কিন্তু ভিতরের খবর আর কে জানে? আমি পরদিন সকালে নাস্তার টেবিলে আমার শাশুড়ি আম্মাকে বললাম, বাড়িতে যাইতে মন চাইতেছে, কয়েকটা দিন থেকে আসি আম্মা। কি বলেন? শাশুড়ি আম্মা উত্তর দেওয়ার আগেই সোহাগ বলে যে, আম্মা আবার কি কইব, বাবার বাড়ি যাইবা, বলার কি আছে, কবে যাইবা বলো? শাশুড়ি আম্মা খালি বললেন, যাইও, তবে সোহাগ তোমারে নিয়ে যাইবো, আবার দুদিন থাইকা ও তোমারে লগে নিয়ে আইবো। এই বাড়িতে আম্মার কথাই শেষ কথা। বিয়ের পর থেকেই দেখছি সোহাগও আম্মার কথা মতো রাজি হলো। বাড়িতে এসে নানুর সাথে পুরো ব্যাপারটা শেয়ার করলাম। নানা মারা যাওয়ার পর থেকে নানু আমাদের সাথেই থাকে। নানুর সাথে আমার বন্ধুসুলভ সম্পর্ক হওয়ায় নানুকে আমি সবই বলি। আমি আবার বড় নাতনি হওয়ার নানুর চোখের মণি। নানু শুনে অনেক দুঃখ করলো, এখন বাচ্চা নিতে বারণ করলো। বাচ্চা নেওয়াটা কোনো সমস্যার সমাধান না, আরও কয়েকটা দিন সময় নে। সোহাগ আর তোর মেজো যাকে চোখে চোখে রাখ আরও কিছুদিন, তখনই সব বুঝতে পারবি কখন কি করা লাগবে। আগে সমস্যার সমাধান কর। আমি এখন বাচ্চা নিতে চাইছি না, এটা আর সোহাগকে বুঝতে দিই না।
প্রত্যেক দিন ভয়ে ভয়ে থাকি। মনের মধ্যে যা চলছে তা সোহাগ কোনোভাবে জানতে পারলে এখান থেকে মনে হয় আমার আর মুক্তি নেই। অবিশ্বাস সন্দেহ নিয়ে কিভাবে একটা মানুষ আর একটা মানুষের সাথে দিনের পর দিন এক ছাদের নিচে থাকে আমার জানা নেই। তার চেয়েও বড় কথা, চোখের সামনে নিজেরই স্বামী এমন স্বভাব, কিভাবে চোখ বন্ধ করে কানে তুলো দিয়ে থাকি। অন্যকে দোষ দেওয়ার আগে নিজেই যে নিজের কপালকে আমি দোষ দিই। ওই দিক দিয়ে সোহাগ খুব চিন্তায় পড়ে গেছে। এখনো কোনো সুখবর আসছে না আমাদের। সোহাগ কবিরাজি বিশ্বাস করে অনেক। আমাকে তাবিজ কবজ এনে দিল গায়ে পড়ার জন্য, যেন তাড়াতাড়ি কোনো সুখবর আসে। আমি তো মনে মনে হাসি, ওর সাথে তালে তাল মেলাই। আসলেই কবে যে মুখ তুলে চাইবে সোহাগ। পরদিন সোহাগ আর আমি উঠানে বসে আছি সন্ধ্যাবেলায়। বড় ভাবিও আসলো আমাদের সাথে গল্প করতে। গরম অনেক পড়ায় হাত পাখা দিয়ে বাতাস করতেছে। মেজ ভাবিও আমাদের সাথে যোগ দিল। বড় ভাবি আমাকে এটা ওটা নিয়ে মজা করে সব সময়, তাই বেশ ফাজলামো করছিল। মেজ ভাবি এরই মাঝে হঠাৎ বলে বসলো, ছোট, তুই ওসব ছাইপাশ ওষুধপত্র খাওয়া কবে ছাড়বি? আমার আত্মাটা কেঁপে উঠল। সর্বনাশ! মেজ ভাবির মাথায় এই কথা আসা মানে এই বুঝি সোহাগ সব জেনে গেল। আমি মেজ ভাবির দিকে একবার তাকাই, সোহাগের দিকে আর একবার তাকাই। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি বললাম, কি যে বলো না, কবেই তো ছেড়ে দিয়েছি এসব খাওয়া। সোহাগ একটু পরে ওখান থেকে উঠে আমার ঘরের দিকে গেল। আমিও কিছুক্ষণ উঠে ওর পিছন পিছন গেলাম। ঘরের কাছে গিয়ে দেখলাম ও পুরো ঘর সহ আমার ব্যাগ তছনছ করে কি যেন খুঁজছে। আমার আর বুঝতে বাকি রইল না কিছু। আমি সোহাগকে বললাম, কি খুঁজো? আমাকে বলো, আমি বের করে দিচ্ছি। সোহাগ রাগে আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, কি হয়েছে? ও তারপরেও খুঁজেই গেল। বাড়ি থেকে আসার সময় নানু আমাকে একসাথে 2 পাতা ওষুধ কিনে দিয়েছে। এটা আমার বিছানা তোষকের নিচে যে বাঁশের ধাড়ি পাতা হয়, ওইটার নিচে লুকিয়ে রেখেছি। প্রতিদিন দুপুরে সময় মতো খাই। ওইটা সোহাগ কোথায় খুঁজে পাবে? কিন্তু সোহাগ ওটা খুঁজে পেয়েছে কিভাবে জানি? আমাকে আর দেখায়নি। আমি তো রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। পরদিন দুপুরে খেতে যাব, ওষুধের পাতাটা আর নেই। আমি তন্ন তন্ন করে চারপাশ খুঁজছিলাম। সোহাগ দরজায় দাঁড়িয়ে বলতেছে, তুমি কি এটা খুঁজতেছ? সোহাগের রাতে প্যাকেটটা দেখেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি ধরা পড়ে গেলাম। এদিক দিয়ে সোহাগ উল্টে আমাকে চোখে চোখ রাঙাচ্ছে সব সময়, সাথে মেজ ভাবিও। আমি জানতে পারলাম অনেকভাবে মেজ ভাবির সাথে সোহাগের কিছু একটা আছে অনেক বছর ধরেই। মেজ ভাবির আসলে বিয়ের আগে থেকে সোহাগকেই পছন্দ ছিল, কিন্তু আমার শাশুড়ি মেজ ভাইয়ার সাথে বিয়েটা ঠিক করে ফেলে। আমার অবস্থাটা এখন কেমন যে, কিছু জিনিস জানার পরেও ওইটা যেমন আর মন থেকে মুছে ফেলা যায় না, তেমনই এই ব্যাপারটাও। এই একই পরিবারের মধ্যে দুজনেই থাকবে সব সময়, দেখা হবে। সেটা সোহাগ যতই আমার কাছে ক্ষমা চাক না কেন, তারপরেও আমি সোহাগকে বলেছি শহরে গিয়ে আমরা আলাদা বাড়ি ভাড়া করে থাকবো। ও রাজি হয় না। এটা ওটা কারণ দেখায়। তাছাড়া সোহাগ আমার সাথে যে প্রতারণা করলো, এরকম একটা জঘন্য কাজেও আছে, তাহলে আমাকে কেন ওর জীবনে জড়ালো? যাই হোক, বাড়িতে জানালাম আব্বা আম্মাকে ব্যাপারটা। আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, আমার ওপরেই ছেড়ে দিয়েছেন। আমি কি চাই ফাইনালি। তার কিছুদিন পরই আমি আমার বাড়িতে চলে আসি। 2 বছর ড্রপ দিয়ে ডিগ্রিতে ভর্তি হই আবার আমাদের এখানে একটা সরকারি কলেজে। এদিক দিয়ে সোহাগের সাথে বোঝাপড়া হচ্ছে না কোনোভাবেই। বারবার ওই ব্যাপারগুলো মাথায় ঘোরে। অনেক ভেবেচিন্তে ডিসিশন নিলাম এক ছাদের নিচে আর না। সোহাগ তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। তারপরেও ফোনে হুমকি ধামকি দিত। একটা সময় ওর ফোনের হুমকি ধামকিতে আর ভয় পেতাম না। শুধু রাতের বেলায় আমার ঘুম আসতো না। সারা রাত জেগে থাকি, চোখ বেয়ে জল পড়ে। সব কিছু ভাবি। পৃথিবীতে একদল মেয়ে বরাবরই অন্য আর এক মেয়ের দুঃখের কারণ হয়, অন্য আর একটা মেয়ে দ্বারা লাঞ্ছিত হয়। সংসার নষ্ট হয়, মনে মনে মরে যায় অনেক আগে। আমরা মেয়েরা বোধ হয় তার নিজের স্বার্থকেই আগে দেখি। সেটা আমরা যখন যে চরিত্রে থাকি তখন ওই চরিত্রে রোল প্লে করি। সেটা যে কোনো সিচুয়েশন থেকেই হোক না কেন। কে কোন পরিস্থিতিতে কতটা কঠিন সময় পার করছে নিজের সাথে না হলে পুরোপুরি কেউই বুঝতে পারে না। বাইরের দিকটা উপলব্ধি সবাই কম বেশি করতে পারে, কিন্তু ভিতরটা
পোড়া গন্ধটা কয়জন আর পায়? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।